মুক্তিযুদ্ধের ইতিহাসে কিছু ইসলামপন্থী দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এই জন্যে একাট্টাভাবে বাংলাদেশের ইসলামপন্থীদের গঞ্জনা দেওয়া হয়েছে দীর্ঘদিন। মুক্তিযুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না, ছিল জাতীয় মুক্তি সংগ্রাম। আর এই জাতীয় মুক্তি সংগ্রামে পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এটা সত্য। স্বাধীন বাংলাদেশের পক্ষে যেমন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় ছিল, তেমনি পাকিস্তানের পক্ষেও ছিল হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোকেরা। কিন্তু এটাই আমাদেরকে বলা হয়েছে একাট্টাভাবে মুসলমান সম্প্রদায়ের লোকেরা পাকিস্তানের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। কেউ আবার লাগছে হিন্দু সম্প্রদায়ের মুক্তিযুদ্ধ বিরোধিতার কাহিনী খুব সযতনে মুছে ফেলা হয়েছে। ফলে একাট্টাভাবে মুক্তিযুদ্ধকে ইসলামের সাথে মোকাবেলা বলে এতদিন ধরে বয়ান তৈরি করা হয়েছে। আসুন আমরা আজকে টেস্ট কেস হিসাবে বাংলাদেশের পুরনো জেলা বরিশালের হিন্দু সম্প্রদায়ের মুক্তিযুদ্ধের বিরোধিতার গল্প শুনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে বাংলাদেশে হাসিনা সরকার রাজাকার বাহিনীর সদস্যদের একটা তালিকা প্রকাশ করেছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই তালিকায় 10,789 জন রাজাকারের নাম উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে এমনকি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নামও ছিল। হাসিনা সরকারের মন্ত্রী বলেছিল দালিলিক প্রমাণ ছিল কারা রাজাকার ছিল, এইসব কাগজপত্র মন্ত্রণালয়ই ছিল, সেই সময়ের কাগজপত্র, এবং সেই দলিলই তারা প্রকাশ করেছিল। সেই তালিকায় বরিশালের বামপন্থী রাজনৈতিক দল বাসদের নেত্রী ডাক্তার মনীষা চক্রবর্তীর বাবা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী এবং ঠাকুমা উষা রানী চক্রবর্তীর নাম ছিল, যেখানে তপন কুমার 65 নম্বর রাজাকার এবং উষা রানী 45 নম্বর রাজাকার হিসেবে উল্লেখ করা হয়েছিল। আবার আশ্চর্যের বিষয় হচ্ছে তপন কুমার চক্রবর্তী একজন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা বটে, তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন। একই সাথে রাজাকার, একই সাথে মুক্তিযোদ্ধা। সোশ্যাল মিডিয়ায় হাউকা ভয়েস হাসিনা সরকার এই তালিকা বাতিল করে দেয়, কারণ কেউ কল্পনাও করতে পারেনি যে হিন্দু সম্প্রদায়ের লোক কিভাবে রাজাকার হয়। হতেই পারে না। একজন হিন্দুর পক্ষে কি রাজাকার হওয়া অসম্ভব? আমার মনের খচখচানিটা তখন থেকেই ছিল, কেন কিভাবে তালিকায় মনীষা চক্রবর্তীর বাবা ঠাকুরদার নাম উঠল? আমি মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইয়ে ত্রিদীপ রায়, বিশুদ্ধানন্দ মহাথেরোর কথা বলেছিলাম, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, এবং ত্রিদীপ রায় তো পাকিস্তান ভেঙে যাওয়ার দুঃখে পশ্চিম পাকিস্তানেই চলে যান এবং সেখানেই দেহত্যাগ করেন। অথচ কি আশ্চর্য, আপনি বিশুদ্ধানন্দ মহাথেরোর কোনো রেফারেন্সে মুক্তিযুদ্ধ বিরোধিতার কোনো তথ্য খুঁজে পাবেন না। দারুণ দক্ষতায় মুছে ফেলা হয়েছে। ঠিক সেভাবেই কি মনীষা চক্রবর্তীর পরিবারের নাম মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের তালিকা থেকে মুছে ফেলা হলো? এবার আসুন দেখি সেই সময়ের সংবাদপত্রে প্রমাণ হিসাবে যে বরিশালে হিন্দু রাজাকার ছিল কিনা সেই সময়। 1971 সালের 31শে জুলাই দৈনিক আজাদ সেই পত্রিকার প্রথম পাতায় একটা সংবাদ প্রকাশিত হয়। শিরোনাম, বরিশালে জনসভা ও মিছিল, ভারত পূর্ব পাকিস্তানের বন্ধু হইতে পারে না। সেই প্রতিবেদনটি ছিল এটা। প্রতিবেদনে বলা হয় 30শে জুলাই, তার মানে আগের দিন, বরিশাল জেলা শহর শান্তি কমিটির উদ্যোগে গত বুধবার 1 মাইল দীর্ঘ একটি শোভাযাত্রা বাহির করা হয়। উক্ত মিছিলে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যগণ সহ সমাজের সর্বস্তরের জনসাধারণ যোগদান করে। কারা কারা ছিলেন সেই মিছিলে? মিছিলে ছিলেন জেলা শান্তি কমিটির সভাপতি জনাব আব্দুর রব, সাধারণ সম্পাদক ফজলে রব। আর কারা ছিলেন সেই মিছিলে? সারপ্রাইজ, বরিশাল ল কলেজের প্রিন্সিপাল উপেন্দ্রনাথ চ্যাটার্জি, বরিশালের সেই সময়ের প্রখ্যাত আইনজীবী জিতেন্দ্রনাথ দত্ত। এই আব্দুর রব খান এবং চৌধুরী ফজলে রবের পরে বরিশাল জেলা শান্তি কমিটি আবার পুনর্গঠিত হয়। সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন যথাক্রমে আব্দুর রহমান বিশ্বাস এবং আবুল হোসেন শিকদার। এই আব্দুর রহমান বিশ্বাস কে ছিলেন জানেন? নামটা পরিচিত বলে মনে হচ্ছে না? জি ভাই, বিএনপি উনারে স্পিকার এবং প্রেসিডেন্ট বানিয়েছিল। ওই কমিটির একজন সহসভাপতি ছিলেন, নাম কি জানেন? অ্যাডভোকেট প্রমোদ সেনগুপ্ত। অসাম্প্রদায়িক কমিটি আর কি, বানিয়ে বানিয়ে বলছি না, তালিকা আমার হাতে আছে, একেবারে বরিশাল এসবি অফিস থেকে সংগ্রহ করা। এখন অনেকেই বলতে পারেন, পত্রিকার নিউজ দেখে আপনি উপসংহারে পৌঁছে গেলেন। ভাইজান, এই পত্রিকার নিউজ সাক্ষ্য আইন বদলিয়ে সাক্ষ্য হিসাবে গ্রহণ করে কতজনকে ফাঁসি দিয়েছে জানেন না? এইভাবে সাক্ষ্য আইন বদলে ফেলার জন্য আপনার নামে একটা অখ্যাত পত্রিকায় মিথ্যা নিউজ ছাপায় সেটা 10 বছর পরে আদালতে সাক্ষ্য হিসাবে দাখিল করে আপনাকে ফাঁসি দিয়ে দেওয়া যায়। এটা বাংলাদেশের আইন। এখন এই আইন হাসিনা করছে। যাই হোক, আমরা তো দেখলাম মনীষা চক্রবর্তীর বাবা রাজাকার থেকে মুক্তিযোদ্ধা হয়ে গেছেন, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ভাতাও পান। কিভাবে পান? এই অনুসন্ধান করতে যে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হয়ে আসছে। কি সেই তথ্য? ওই শান্তি কমিটিতে দপ্তর সম্পাদক ছিলেন সৈয়দ শের আলী মোক্তার। এই শের আলী মোক্তারের 2 সুযোগ্য পুত্র ছিলেন। একজনের নাম সৈয়দ আনিস আর একজনের নাম সৈয়দ কামাল। এই 2 বিশিষ্ট পুত্রই বর্তমানে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের নেতা। তাদের মধ্যে সৈয়দ কামাল প্রশিক্ষণপ্রাপ্ত রাজাকার এবং অন্যজন অমুক্তিযোদ্ধা। আমার কথা না, এটা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কথা। তাদের এই লিখিত অভিযোগ মন্ত্রণালয়ে জমাও দেওয়া হয়েছে। তারপরেও তারা ভাতা পেয়েই যাচ্ছে। তালিকাতেও নাম আছে, থাকতেই হবে, কারণ তারা এখন আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করলে রাজাকারের ট্রেনিং পাওয়া লোক মুক্তিযোদ্ধা হয়ে যায়। এইটা তো একটা জেলার গল্প শুনলেন, পুরনো 19টা জেলায় আরো 19টা গল্প পাওয়া যাবে। দেশে ফিরতে পারলে সব খুঁজে খুঁজে বাইর করবো। মুক্তিযুদ্ধের ঢাল ইউজ করে বাংলাদেশের ইসলাম বিদ্বেষের প্র্যাকটিসের কাফারা দিতে হবে না।